তোমরা যখন সৃজনশীল প্রশ্নের উত্তর করো, তখন কি কোনো নিয়ম মেনে উত্তরটি করো? নাকি এমনি যেভাবে লিখতে ভালো লাগে সেভাবে লেখো? মজার ব্যাপার হচ্ছে যদি তোমরা সৃজনশীল প্রশ্নের উত্তরের মার্কিংটা জানো, তাহলে কিন্তু উত্তর করা আরো সহজ হবে এবং দেখা যাবে যে সৃজনশীল প্রশ্নের উত্তরে খুব একটা নাম্বার কাটার সুযোগ নেই। কারণ এখানে যে ১০ নাম্বার থাকে, এই ১০ টি নাম্বারের প্রতিটি নাম্বার আলাদা, আলাদা অংশের উত্তরের জন্য বরাদ্দ থাকে। তাহলে আমরা যদি এই নিয়ম অনুযায়ী ধাপে, ধাপে লিখি তাহলে কিন্তু ১০ এ ৯ পাওয়া কোনো ব্যাপারই না। এমনকি ১০ ও পাওয়া সম্ভব। এখন আমরা ধাপে, ধাপে এই সৃজনশীল প্রশ্নের উত্তরের প্রক্রিয়াটি দেখে নেব কিভাবে জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতার অংশগুলো অ্যান্সার করতে হবে। আর আলোচনার সুবিধার জন্য আমি যে প্রশ্নটি সিলেক্ট করেছি সেটি ২০২২ সালে কুমিল্লা বোর্ডে এসেছিল। তাহলে চলো আগে প্রশ্নটি দেখে নেওয়া যাক। সবেমাত্র ডাক্তারি পাশ করে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিতে যোগদান করেছে পরেশ। এর মধ্যেই তার বাবা তাকে না জানিয়ে পাশের গ্রামের সুন্দরী শিক্ষিতা এক মেয়ের সাথে বিয়ের ব্যবস্থা পাকা করে ফেলেছেন। ঘটকের মাধ্যমে পরশ জানতে পেরেছে ঘর সাজিয়ে দেওয়া ছাড়াও বরপক্ষকে মোটা অঙ্কের টাকা দেওয়ার কথা রয়েছে। সবকিছু জানার পর কোনো বিনিময় ছাড়াই পরেশ বিয়ের পক্ষে মত দেয় এবং শেষ পর্যন্ত তার কথা সবাই মেনে নেয়। এরপর যথারীতি ৪টি প্রশ্ন রয়েছে এবং যথাক্রমে ১, ২, ৩, ৪ এভাবে নাম্বার বরাদ্দ রয়েছে। উদ্দীপকটি পড়ে তো বোঝাই যাচ্ছে যে এটি অপরিচিতা গল্পের সাথে সংশ্লিষ্ট একটি উদ্দীপক। এখন দেখা যাক যে কিভাবে প্রথমে জ্ঞানমূলক অংশটার উত্তর করতে হবে। তো জ্ঞানমূলক প্রশ্নে আমাদের জন্য রয়েছে বিবাহ ভাঙার পর হতে কল্যাণী কোন ব্রত গ্রহণ করে? এখন উত্তরটা তো নারী শিক্ষার ব্রত গ্রহণ করে তোমাদের নিশ্চয়ই মনে আছে। এখন আমরা কি উত্তর লিখব? নারী শিক্ষার ব্রত? সেটি কিন্তু হবে না। যদিও এটিই সঠিক অ্যান্সার কিন্তু নারী শিক্ষার ব্রত এইটুকু লিখলে আসলে উত্তরটি কমপ্লিট হয় না। জ্ঞানমূলক প্রশ্নে যদিও ১ নাম্বার এবং তুমি যদি শুধু নারী শিক্ষার ব্রত দাও এটা লিখলেও ১ নাম্বার দেওয়া হবে। কিন্তু তাতে যেটা হবে তোমার প্রতি শিক্ষকের যে শিক্ষক খাতা দেখবেন তার একটা নেগেটিভ ধারণা সৃষ্টি হবে যে তুমি খুব একটা সচেতন না উত্তর লেখার ব্যাপারে। জ্ঞানমূলক প্রশ্নের উত্তর সবসময় একটা পুরো সেন্টেন্সে লিখতে হয়। তার মানে এই উত্তরটি হবে বিবাহ ভাঙার পর কল্যাণী নারী শিক্ষার ব্রত গ্রহণ করেছিল। অর্থাৎ একই উত্তর তুমি শুধু পুরো সেন্টেন্সটা লিখবে তাহলেই কিন্তু ১ নাম্বার পাবে। এবং আগেই বলেছি ১ নাম্বার তুমি সংক্ষিপ্ত করে লিখলেও পাবে। কিন্তু তাতে পরবর্তী যে ৩ টি অংশ আছে সেখানে কিন্তু এই নাম্বারের একটা প্রভাব থাকে। কাজেই ১ম জ্ঞানমূলকটা অবশ্যই পুরো সেন্টেন্সে লিখবে। এরপরে দেখা যাক অনুধাবনমূলকে কি প্রশ্ন রয়েছে। এটা আপনাদের জিনিস আপনাদের কাছেই থাক। এরূপ মন্তব্যের কারণ কি? এই পর্যায়ে একটা ছোট্ট টিপস দিয়ে দেই যে, এই যে তোমাদের ১, ২, ৩, ৪ পর্যায়ক্রমে ৪ টি অংশে ৪ রকম নাম্বার দেওয়া হবে। এই নাম্বারটাই কিন্তু উত্তরের সূত্র। তোমাদের মনে রাখতে হবে যে, যে অংশে যতটা নাম্বার ওই প্রশ্নে ততটা ভাগে তোমাকে অ্যান্সার করতে হবে। তার মানে অনুধাবনে আমাদের ২ নাম্বার রয়েছে। আর এই ২ নাম্বার মানে টিপস অনুযায়ী ২ টা ধাপে তোমাকে অ্যান্সার করতে হবে। অর্থাৎ ১ম এ তুমি একটি সেন্টেন্সে একটা সংক্ষিপ্ত উত্তর দিবে, জ্ঞানমূলকে যেরকম দিয়েছ। এরপরে আরেকটু বিস্তারিত লিখবে। যেমন এই প্রশ্নের সংক্ষিপ্ত উত্তরটা কি? এটা আপনাদের জিনিস আপনাদের কাছেই থাক। এই মন্তব্যটা কে করেছে? এটা তোমাকে আগে লিখতে হবে এবং সম্ভব হলে কেন করেছে সেটা যদি ওই একটা বাক্যে লেখা যায় সেটা লিখতে হবে। যেমন এই উক্তিটি করেছিল শম্ভুনাথ সেন এবং সে কেন করেছিল এই উক্তিটি তোমাদের কি সেটি মনে আছে? যখন অনুপমের মামা গহনা পরীক্ষা করতে যায়, তখন দেখা যায় যে সব গহনাই ঠিক আছে। শুধু যে গহনা দিয়ে অনুপমের মামা কল্যাণীকে আশীর্বাদ করেছিলেন, সেইটাতেই খাদ আছে। তো ওইটাই তখন শম্ভুনাথ সেন তাকে ফেরত দেন যে, "এইটা আপনাদের জিনিস আপনাদের কাছেই থাক।" তাহলে এটার অ্যান্সারটা কিভাবে লিখতে হবে সেটা একটু দেখো। ১ম এই আমি এখানে একটা লাইনে একটা সংক্ষিপ্ত উত্তর দিয়েছি যে, বরপক্ষের নিচু মানসিকতার কারণে উক্ত মন্তব্যের মাধ্যমে প্রতিক্রিয়া ব্যক্ত করেন কল্যাণীর বাবা শম্ভুনাথ সেন। এরপরে আরেকটু বিস্তারিত আছে সেটা হচ্ছে ওই পরিস্থিতিটার বর্ণনা যে বিয়ের আসরে সকলের সামনে অনুপমের মামা যে ঘটনা ঘটিয়েছিলেন সেটা ভীষণ অপমানজনক ছিল শম্ভুনাথের জন্য এবং তার প্রতিক্রিয়া ব্যক্ত করে তিনি বলেছেন, "এটা আপনাদের জিনিস আপনাদের কাছেই থাক।" অর্থাৎ অনুধাবনমূলকে এই যে ২ টো নাম্বার থাকে সেই ২ টো নাম্বারের জন্য সবচেয়ে ভালো প্রক্রিয়া হচ্ছে তুমি ২ টা অংশে এই উত্তরটি করবে। ১ম এ ছোট একটা অংশ জ্ঞানমূলকের মতো এবং তারপরে
তুমি কি অনুধাবন করেছো ওই উদ্ধৃতি দ্বারা বা ওই প্রশ্নটি দ্বারা তোমার কি মনে হয়েছে সেটি তুমি সংক্ষেপে লিখবে। এই হচ্ছে অনুধাবনমূলকের উত্তর। এরপরে দেখা যাক যে প্রয়োগমূলকের উত্তর কিভাবে করা যাবে। প্রয়োগমূলকের নাম্বার থাকে ৩। তাহলে আমাদের কয়টা অংশে লিখতে হবে? অবশ্যই ৩ টা অংশে লিখব। এবং প্রয়োগমূলকে সাধারণত সাদৃশ্য, বৈসাদৃশ্য বা তুলনা এরকম একটা প্রশ্ন দেওয়া থাকে। তাহলে আমাদের এই যে ৩ টা অংশে ভাগ করা যায় কিভাবে? ১ম যে ভাগটা করবে যথারীতি জ্ঞানমূলকের মতো একটি মাত্র বাক্য দিয়ে লেখার চেষ্টা করবে এবং ২য় অংশে তুমি তোমার মূল টেক্সটে চলে যাবে। অর্থাৎ ওই প্রশ্নটি যে টেক্সট থেকে নেওয়া হয়েছে, যে টেক্সটের কথা বলছে, সেই অধ্যায়ে চলে যাবে এবং যদি কোনো চরিত্রের কথা উল্লেখ থাকে যে এই ২ চরিত্রের মধ্যে সাদৃশ্য কি বা বৈসাদৃশ্য কি বা ২ টা ঘটনার কথা উল্লেখ থাকতে পারে, তাহলে তুমি মূল টেক্সটের ওই ঘটনাটা বা ওই চরিত্র সম্পর্কে আগে ৩-৪ টি বাক্য লিখবে। তারপরে ৩য় অংশে লিখবে তুমি উদ্দীপকের যে চরিত্রের সাথে বা যে ঘটনার সাথে তুলনা করা হচ্ছে, সেই চরিত্র বা ঘটনা সম্পর্কে আরো ৩-৪ টি লাইন। যেমন এখানে দেখতে পাচ্ছ, উদ্দীপকের পরেশ অপরিচিতা গল্পের কোন চরিত্রের বিপরীত? এটা ব্যাখ্যা করতে বলা হয়েছে। এবং আমরা বুঝতেই পারছি যে এই উদ্দীপকের যে পরেশ চরিত্র সেটি অনুপমের বিপরীত একটি চরিত্র। তো সেই জিনিসটাই তুমি জ্ঞানমূলক হিসেবে একটি মাত্র বাক্যে ১ম অংশে লিখবে। যেমনটি এখানে রয়েছে, চারিত্রিক দৃঢ়তার দিক থেকে উদ্দীপকের পরেশ অপরিচিতা গল্পের অনুপম চরিত্রের বিপরীত। এবং ২য় অংশে অপরিচিতা গল্পে অনুপম চরিত্রটিকে দেখা যায় একজন ব্যক্তিত্বহীন যুবক হিসেবে। মামার অভিভাবকত্বে এবং মায়ের স্নেহে অনুপম নিজেকে উপস্থাপন করেছে একেবারেই মেরুদণ্ডহীন হিসেবে। অন্যায়ভাবে যৌতুক আদায় এবং অপমানজনক গহনা যাচাইয়ের পরও সে কোনো প্রতিবাদ করে না। অর্থাৎ একটু আগে যেরকম বললাম যে তুমি মূল গল্পের যে চরিত্রের কথা এখানে জানতে চাওয়া হচ্ছে, সেই চরিত্র সম্পর্কে কিছু কথা লিখতে হবে এবং অবশ্যই প্রাসঙ্গিক যে বিষয়গুলো আসলে ওই উদ্দীপকের সাথে যায় না বা উদ্দীপকের বিপরীত। এবং এরপরে তুমি উদ্দীপকের ওই চরিত্র সম্পর্কে কিছু অংশ লিখবে। যেমন এখানে, অন্যদিকে উদ্দীপকের পরেশ যখন জানতে পারে তার অনুমতি ছাড়াই বাবা তার বিয়ে ঠিক করেছে এবং যৌতুকও নেওয়া হবে, তখন সে যৌতুক ছাড়াই বিয়ের সিদ্ধান্ত নেয়। পরেশ নিজের সিদ্ধান্তে অটল থাকে, ফলে এক পর্যায়ে সবাই তার কথা মেনে নেয়। দেখো, খুব বেশি কিন্তু লিখতে হয়নি। পরীক্ষার খাতায় দেখি অনেক শিক্ষার্থী এই প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতা লিখতে ২-৩ পাতা লিখে ফেলে। সেটি কিন্তু লেখার কোনো দরকার নেই। তোমার কাছে যেটি জানতে চাওয়া হয়েছে ঠিক সেইটি ৩-৪ টা লাইনে লিখলেই কিন্তু যথেষ্ট এবং অবশ্যই এটা ধাপে, ধাপে। প্রয়োগমূলকের জন্য এটা মনে রাখতে হবে ৩ নাম্বারের জন্য তুমি ৩ টি অংশে লিখবে। ১ম এ ১ লাইনে একটা সংক্ষিপ্ত উত্তর দিবে। এরপর তুমি ২ টা চরিত্রের বিষয়ে লিখবে যথাক্রমে। ১ম এ গল্পের চরিত্রটি এবং তারপর উদ্দীপকের চরিত্রটি সম্পর্কে লিখবে। এরপর দেখা যাক উচ্চতর দক্ষতায় কি প্রশ্ন আছে। অপরিচিতা গল্পের উদ্দিষ্ট চরিত্র যদি উদ্দীপকের পরেশের মতো হতো, তাহলে গল্পের পরিণতি কেমন হতো বিশ্লেষণ করো। এই সাধারণত উচ্চতর দক্ষতায় এরকম একটা উদ্ধৃতি থাকে বা একটা বাক্য থাকে যেটা বিশ্লেষণ করতে বলে বা ব্যাখ্যা করতে বলে বা মতামত জানতে চায় যে এটি ঠিক কিনা। তো এইসব ক্ষেত্রে কিভাবে অ্যান্সার করতে হবে? প্রয়োগমূলকের উত্তরটা তুমি যেভাবে করেছো অনেকটা সেরকমই, শুধু আর একটা অংশ বাড়াতে হবে। যেহেতু এখানে আমাদের ৪ নম্বর এবং আমরা ৪ টি ধাপে এই উত্তরটি করব। তাহলে ১ম এ করব একটা বাক্যে, তারপরে গল্পের ওই চরিত্র বা ঘটনা সম্পর্কে কিছু কথা, তারপরে আমরা উদ্দীপকের ওই চরিত্র সম্পর্কে আবার কিছু বলব। তারপরে এই ২ জনের চরিত্রের মধ্যে বা ২ টা ঘটনা বা ২ টা বিষয়ের মধ্যে যদি কোনো সম্পর্ক থাকে, সেইটা আমরা শেষের ধাপে লিখব। এখানে নমুনা উত্তরটি দেখে নিতে পারো। ১ম অংশে যথারীতি একটি বাক্যে তুমি তোমার মতামত জানাবে যে অপরিচিতা গল্পের অনুপম চরিত্রটি যদি উদ্দীপকের পরেশের মতো হতো, তাহলে গল্পের পরিণতি ইতিবাচক হতে পারত। প্রশ্নে জানতে চাওয়া হয়েছে গল্পের পরিণতি কেমন হতো, তুমি সেটি এক বাক্যে লিখবে যে খুব ইতিবাচক হতো বা নেতিবাচক হতো অথবা খুব সুন্দর একটা পরিসমাপ্তি লাভ করতো গল্পটি। এরকম একটা যাই লেখো একটা বাক্যে। তো এরপরে যথারীতি আমরা কি বলেছিলাম যে মূল গল্পের ওই চরিত্রটি সম্পর্কে কিছু কথা লেখার জন্য। অপরিচিতা গল্পে দেখা যায় অনুপম একজন ব্যক্তিত্বহীন যুবক এবং মামার অন্যায় সিদ্ধান্তের কোনো প্রতিবাদ করে না। কল্যাণীর সাথে বিয়ের সময় যৌতুকের কথা জেনেও সে চুপ করে থাকে। আবার গহনা যাচাইকে কেন্দ্র করে বিয়ে ভেঙে গেলেও সে কোনো প্রতিবাদ করতে পারে না।
পরের অংশে উদ্দীপকের ওই চরিত্রটি সম্পর্কে এখন আমরা লিখব। অন্যদিকে উদ্দীপকের পরেশ যখন জানতে পারে তার পরিবার গোপনে যৌতুকের ব্যবস্থা সহ তার বিয়ে ঠিক করেছে, তখন সে এটি মেনে নেয় না। সে সিদ্ধান্ত নেয় যৌতুক ছাড়াই বিয়ে করবে। অবশেষে পরিবারের সবাই তার সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য হয়। সামাজিক ব্যাধি যৌতুকের বিরুদ্ধে এ পদক্ষেপ তার শুভ চিন্তা ও দৃঢ় চরিত্রের পরিচায়ক। অনুপমের চরিত্রে এমন দৃঢ়তা অনুপস্থিত। অর্থাৎ তৃতীয় ধাপে আমরা উদ্দীপকের পরের সম্পর্কে কিছুটা অংশ লিখলাম। এরপরে দেখা যাক যে একদম শেষ ধাপ, এটিই আসলে উচ্চতর দক্ষতা অংশ। এইখানে আমরা কি লিখব? উদ্দীপক এবং অপরিচিতা উভয় ক্ষেত্রেই যৌতুকের বিষয় উঠে এসেছে। উদ্দীপকের পরেশ যৌতুকের বিরুদ্ধে রুখে দাঁড়ালেও অনুপম নিজেকে অন্যায় প্রথায় সমর্পণ করে। অনুপমের মধ্যেও যদি যৌতুক বিরোধী মানসিকতা থাকতো, তাহলে সে তার মামার অন্যায়কে মেনে নিত না। তাছাড়া তার চরিত্রে প্রতিবাদী সত্তার পরিচয় পেলে কল্যাণী এবং তার বাবা বিয়েতে অমত করত না। কল্যাণীকেও বিয়ে না করার ব্রত গ্রহণ করতে হতো না। তাদের বিয়ে এবং সুন্দর সংসারের মাধ্যমে একটি সম্ভাবনাময় ভবিষ্যতের অধিকারী হতো তারা। তার মানেটা কি হলো? যে আমাদের উচ্চতর দক্ষতায় জানতে চাওয়া হয়েছিল যে অনুপম যদি পরেশের মতো হতো তাহলে গল্পের পরিণতি কেমন হতো? তো এই জিনিসটাই আমরা উচ্চতর দক্ষতায় একদম শেষ ধাপে উত্তর করেছি যে অনুপম যদি পরেশের মতো হতো তাহলে কি পরিবর্তন হতে পারত? তার আগে কিন্তু অবশ্যই অনুপম সম্পর্কে ২-১ টা কথা আর পরেশ সম্পর্কে ২-১ টা কথা লিখতে হবে এবং সবচেয়ে ভালো হয় যেরকম এখানে ৪ টি ধাপে আছে আলাদা ধাপে বা প্যারায় সেটি লেখার জন্য এবং সবার আগে একটি বাক্যে তুমি তোমার মতামতটা জানাবে যে সেটি ইতিবাচক হতো নাকি নেতিবাচক হতো। এই তো এইভাবেই কিন্তু সৃজনশীল প্রশ্নের উত্তর করতে হয়। আর যদি এভাবে লেখো, তুমি তো বলেই দিয়েছো যে আমাকে এই যে ৪ টা নাম্বারের জন্য ৪ জায়গায় আমি লিখেছি। তাহলে তোমাকে কোথায় নাম্বার কাটবে এখন তুমি চিন্তা করো। তবে এটা অবশ্যই বলে রাখা দরকার যে এটার ব্যতিক্রমও আছে, সেটা প্রশ্নের উপরে নির্ভর করে। তবে সেটা তুমি বুঝে যাবে কখন তোমাকে কিভাবে অ্যান্সার করতে হয়। যদি তুমি মূল নিয়মটা অনুসরণ করো এইভাবে যে ধাপে প্রয়োগমূলক বা অনুধাবনমূলক বা উচ্চতর দক্ষতার যেটাই হোক, ধাপে যদি অ্যান্সার গুলো করো তাহলে কিন্তু ভালো নাম্বার পাওয়া যাবে। এই গেল হচ্ছে আমাদের সৃজনশীল প্রশ্নের উত্তর করার নিয়ম। আশা করি কিছুটা উপকার হবে তোমাদের পরীক্ষার জন্য এবং সবার প্রতি শুভকামনা জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ।